আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বাংলাদেশ কি করবে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করবার আছে। ভারতের সঙ্গে আমাদের একটি উত্তেজনা বলবো না, একটি টানাপোড়েনের মতন একটি জায়গায় আমরা আছি। পশ্চিমবঙ্গে বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে একটি উস্কানিমূলক বক্তব্য আমরা তাদের দিক থেকে দেখছি। সেখানে ডিটেনশন সেন্টারের খবরও আমরা পাচ্ছি, যেটি অবশ্য স্যার বলছিলেন যে অনেক আগে থেকেই আসামে আছে। এছাড়া ইরান যুদ্ধের একটি বিষয় আমরা দেখলাম, আবার সেই যুদ্ধ শুরু হয়ে গেল, যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কী হবে সেই বিষয়গুলো আছে। অনেক কিছু বিষয় আজকে আমরা দুজন খুব বিজ্ঞ আলোচককে পেয়েছি। আমরা হুমায়ুন কবির স্যারকে দিয়ে আমি শুরু করতে চাই। স্যার, ভারতের যে অবস্থাটা আমরা দেখছি, যে সীমান্তে আমরা দেখলাম যে আজকে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর, সেখানে অনেক বাংলাদেশিদেরকে জড়ো করে রাখা হচ্ছে। বিশেষ করে আমি যদি উল্লেখ করতে চাই, মালদা মুর্শিদাবাদ রাজ্যে প্রথম হোল্ডিং সেন্টার, যেটাকে তারা বলছে যে ডিটেনশন ক্যাম্প করা হয়েছে। এই অবস্থাটা স্যার কি, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার কথাটাকে আমি একটু রিফ্রেম করব। বাংলাদেশি নয়, তারা ভারতীয় নাগরিক। তারা সাসপেক্ট করছে, ভারতীয় কর্তৃপক্ষ বলছেন যে তারা বেআইনিভাবে সেখানে আছে। এটা তাদের বক্তব্য। বাংলাদেশের দিক থেকে আমাদের অবস্থান কিন্তু হচ্ছে আমরা কোনো বাংলাদেশি ভারতে, জি স্যার, আমি সেই খবরটাই বললাম, ওদের খবরই বললাম যে বাংলাদেশিদের। তারা আমাদের দিক থেকে আমরা এটা স্বীকার করি না বা আমরা বলি না, কারণ বাংলাদেশিরা ওখানে যাবার কোনো যুক্তিসঙ্গত কারণ এই মুহূর্তে আমরা দেখি না। তার কারণ আমাদের অর্থনীতি তাদের অর্থনীতি চেয়ে ভালো। তাদের ওখানে গত 10 বছর ধরে যে সাম্প্রদায়িক এক ধরনের উত্তেজনা দেখি আমরা, এবং এটা তো আজকে নতুন না। পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি এসছে, আসামে গত 5 বছর বিজেপি শাসন করেছে, সর্বভারতীয় পর্যায়ে 29টা রাজ্যের মধ্যে 22টা রাজ্যে কিন্তু এখন বিজেপি শাসন করছে। তার অর্থ হচ্ছে বিজেপি সর্বভারতীয়ভাবেই শাসন ক্ষমতা আছে গত প্রায় 10 বছর ধরে। তো কাজে সেই জায়গাতে এখানকার মানুষরা ওখানে গিয়ে এই উত্তেজনা, এই চ্যালেঞ্জের মুখে পড়তে আগ্রহী হবে, এটা তো যুক্তিসঙ্গত কথা মনে হয় না। তবে এই যেটা আপনি বললেন, এটা আসামে তারা এনআরসি যখন করেছিল 2019 সালে, এনআরসি করার পরে এই এনআরসির সূত্র ধরে যারা এনআরসি লিস্টে নাই তাদেরকে ডিলিস্ট করে তাদেরকে অনেককেই এরকম ক্যাম্পে নিয়ে আটকে রেখেছে। অনেক লোকজন আছে, কয়েক হাজার লোক ওখানে আছে। আমরা আশা করেছিলাম না যে এটা পশ্চিমবঙ্গ হবে। তো মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ তারা এই ধরনের তালিকা করে কিছু লোককে এইসব ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। এটা আমাকে যদি জিজ্ঞেস করেন, পলিটিক্স ওয়াইজ হয়তো স্থানীয়ভাবে সেটা আকর্ষণীয় হতে পারে, কারণ বিজেপি এই ধরনের একটা বক্তব্য দিয়ে তারা এবার রাজ্য সরকার গঠন করেছে নির্বাচনে জিতে। কিন্তু পশ্চিমবঙ্গ, এই বিজেপি সরকার যেটা বলছে যে তারা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করতে চান, ওখানে কর্মসংস্থান তৈরি করতে চান, এই কাজগুলো যদি তারা করতে চান, এই ঘটনা, এই রাজনীতি আর এই ধরনের কাজ এটা পরস্পরমুখী, পরস্পর সাংঘর্ষিক। তার কারণ হলো, যেখানে আপনি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে সেখানে তো স্থিতিশীলতা থাকবার কোনো কারণ থাকে না। আর যদি স্থিতিশীলতা না থাকে তাহলে আপনার অর্থনীতি চালু থাকবে না। এবং এরপরে যে অ্যাঙ্গেলটা আমাদের সাথে যেটা যুক্ত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেকাংশেই বাংলাদেশের অর্থনীতির সাথে নির্ভর বা নির্ভরশীল অথবা যুক্ত। যদি আমি বলি, বাংলাদেশিরা গিয়ে ওখানে আমরা জিনিসপত্র কিনি, হাসপাতালের সেবা নেই, শিক্ষাক্ষেত্রে হয়, মানুষ ভ্রমণ করতে যায়, এগুলো কিন্তু ভারতের এই পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিশেষ করে অবদান রাখে। প্লাস আমরা যে ভারত থেকে এক্সপোর্ট করি, ধরেন প্রায় $12 বিলিয়ন মতো আমাদের এক্সপোর্ট পার ইয়ার আছে, সেই এক্সপোর্টটাও কিন্তু অনেকাংশেই পশ্চিমবঙ্গ থেকে বেনিফিটেড হয় বিভিন্নভাবে, ট্রান্সপোর্ট বলেন, আদার সার্ভিসেস বলেন। এখন যদি বাংলাদেশের সাথে এই সম্পর্কটা টানাপোড়েনের মধ্যে পড়ে, তাহলে তো আমরাও ক্ষতিগ্রস্ত হই, তারাও ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই যদি হয়, তাহলে এই সরকার যে বক্তব্য দিয়ে ক্ষমতা এসছে বা অ্যাজ এ গভর্নিং পার্টি, তারাও মানুষকে তো ডেলিভার করতে হবে। তো সে ডেলিভারি করতে গেলে আপনাকে অর্থনীতি যদি চালু না থাকে, কর্মসংস্থান যদি না হয়,
তাহলে এই উত্তেজনা তৈরি করে খানিক দিন হয়তো চলা যাবে, কিন্তু লম্বা সময়ের জন্য কিন্তু আমি মনে করি ইট মে নট বি এ গুড পলিসি। জি স্যার, আমি আপনার কাছে আবারও আসবো। আমি শাহিদুজ্জামান স্যারের কাছে আসতে চাই এই পর্যায়ে। স্যার, আপনি নিশ্চয়ই জানেন, খবর আপনারা রাখছেন যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট রাজ্যে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি তারা বলছে যেন কড়া হাতে 3D নীতি প্রয়োগের ছাড়পত্র দিয়েছেন যে শুভেন্দু। রাজ্যের ঠাঁই হবে না কোনো অবৈধ প্রবেশকারী বাংলাদেশির অবৈধ অভিবাসীরা, যাতে অধিকাংশই বাংলাদেশের নাগরিক নয়তো রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য, তাদের জন্য ডিটেনশন সেন্টার বা হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ তিনি দিয়েছেন। আমরা দেখছি যে এখানে বেশ স্যার পুশিনের কি কোনো আশঙ্কা কি দেখছেন আপনি, যেহেতু ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে সেই লোকজনগুলো? ঘটনা ঘটছে এবং এখন লেটেস্ট যেটা এই যে হোল্ডিং সেন্টার, তার মানে তারা তো ওই পথেই এগুচ্ছে, ডেসপারেট মেজার্স নিয়ে ধরেন রাতের অন্ধকারে জোর করে ঢুকিয়ে দেয়া, কিংবা একটা পথ হতে পারতো যে তারা যদি লিস্ট পাঠাতো বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলেছে যে আমরা যাচাই বাছাই করে দেখব যে লিস্টগুলো অ্যাকুরেট কিনা, যে তারা কি সত্যি সত্যি বাংলাদেশি কিনা। একটা নিউজ দেখলাম যে 5 জন এরকম কেস ধরা পড়েছে যাদেরকে জোর করে ঢুকিয়েছে, 5 জন ইউথফুল লিডার্স, মানে শিক্ষিত লোক, তারা ভারত আবার তাদের ফেরত নিয়েছে। এটা তো খুবই রেয়ার একটা মানে স্যানিটি দেখানো। কিন্তু এর ওভারঅল যেটা আমার ধারণা যে এটা কখনো এই ভারতের মতো একটা দেশে এই ধরনের ক্রাইসিস সৃষ্টি করা, চাপিয়ে দেওয়া বাংলাদেশের উপর, এটা একদম অনভিপ্রেত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ভারতীয় কর্তৃপক্ষ শুধু বিজেপি নয়, আপনি যদি ভারতীয় ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীদের আলোচনাগুলো দেখেন, আমরা প্রায় দেখে থাকি এই যে পডকাস্ট বলে, পডকাস্ট, সেখানেও কিন্তু হার্ডলি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের ব্যাপারে যে সভ্য আচরণ করা এবং বাংলাদেশের যে একটা সোভারিন সার্বভৌমত্ব রয়েছে, যে আমরা আমাদের দেশের পররাষ্ট্রনীতি বা আমাদের নিরাপত্তা নীতি আমরা যেভাবে চাই সেভাবে করার অধিকারটা আমাদের রয়েছে, এই ধারণার উপর কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। বেশিরভাগই ভারতীয় বুদ্ধিজীবী মনে করে যে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক মানে হচ্ছে যে বাংলাদেশকে কতগুলো সেট রুলস, যেগুলো হাসিনার সময় আচরণ প্রক্রিয়া ছিল, সেট রুলসে আবার ফিরে যেতে হবে। তার অর্থ এই যে আমরা চীনের সাথে তিস্তা নিয়ে কোনো রকম এগুতে পারবো না, চীনের সাথে পদ্মা নদী বা উত্তরবঙ্গে চীনের কোনো উপস্থিতি আমাদের কিছুতেই কাম্য নয় ভারতের কাছে। তারপর আপনার 15-16 বছরের যে প্র্যাকটিস, ভারত যে উদ্যোগ নিয়েছে, সেখান থেকে এই ট্র্যাপ থেকে ভারত বের হয়ে আসতে পারছে না। সেখানেই কিন্তু দ্বন্দ্ব। এমন না যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার পদক্ষেপ নেয়নি। এই যে আমাদের এই সরকারই, তার যতই সীমাবদ্ধতা থাকুক, এই সরকারের কিন্তু অভিব্যক্তি ছিল যে পাকিস্তানের সাথে যাই নতুন সম্পর্ক হোক না কেন, ভারতের সাথে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। আবার ব্যবসা বাণিজ্য, আবার ট্যুরিস্ট হেলথ ভিসায় যাওয়া, এটা শুরুও হয়েছিল। কিন্তু যেই দেখা গেল যে ওই যে পাকিস্তানের সাথে আবার অস্ত্র ক্রয়ের আলোচনা রিজুমড হয়েছে, তারপর চীনের সাথে আবার নতুন করে আগেকার যে থ্রেড সেটা আবার জোড়া লাগানো হচ্ছে, তখনই ভারত বিগড়ে গেল। হ্যাঁ, এখন ভারতের যে অ্যাটিটিউড, এটা হচ্ছে যে আগের চেয়ে আরও হস্টাইল। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে হোল্ডিং সেন্টারগুলো করা, হোল্ডিং সেন্টার সীমান্তে আরও বেশ কিছু পোস্ট তো তারা বাড়িয়েছে, পোস্ট বাড়িয়েছে। তার অর্থ এই যে তারা কি শুধু অশান্ত নয়, সেখানে কি ব্লাডশেড চায়, ব্লাডশেডের দিকে যাবে? আমার মনে হয় না যে সেরকম দিকে শেষ পর্যন্ত যাবে, কারণ আমার মনে হয় নীরবে আলোচনা হচ্ছে, দুই পক্ষের মধ্যেই কূটনীতিকরা তারা রিভিউ করছে। আরেকটা বড় শক্তি হচ্ছে যে বাংলাদেশের, আমি মনে করি যে শত সীমাবদ্ধতাও থাকলেও বাংলাদেশ কিন্তু ভারতের কাছে তার যুক্তিগুলো যৌক্তিকভাবে, মানে কোনো আলাদা এক্সপেকটেশন ছাড়া
তুলে ধরছে, যার ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটি, যে বাংলাদেশে যারা বিদেশি কূটনীতিক রয়েছে, তারাও কিন্তু বাংলাদেশের অবস্থান সম্পর্কে কনভিন্সড হয়েছে। আমরা তো দেখতেই পেলাম ইদানিং নরওয়েতে যখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্স ফেস, এটা কি পররাষ্ট্রমন্ত্রী তো ছিল, হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী Prime Minister। ছিল না, ও না সরি, নরেন্দ্র মোদীর সফর ছিল নরওয়ে। ফরেন এডিশনাল ফরেন সেক্রেটারি ইস্ট, সাম ফিলিপ কি যেন নাম, খুব পরিচিত, খুব স্বনামধন্য কূটনীতিক, তিনি তার প্রেস কনফারেন্স করছে এবং পুরা ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু ব্যাপারটা তার কি তিনি প্রেজেন্টেশন করলেন এবং ঠিক যেমনটা ছিল তেমনটাই তুলে ধরেছে, এবং সারা দুনিয়া শিক্ষিত সমাজ দেখতে পেয়েছে যে ভারতীয় কূটনীতির সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যক্তি, যিনি মনে করেন নিজেকে এবং যাকে ওই পজিশনে সেক্রেটারি ইনচার্জ অফ ওয়েস্ট, এটা এত মানে অবাস্তব, অবাক করা যে ভারতের 5,000 বছরের আনব্রোকেন হিন্দু সিভিলাইজেশন এবং তার পাশাপাশি ভারতের কি কি অর্জনগুলা সব একটা মহিলা শুধু জিজ্ঞেস করেছে যে আপনারা যা করছেন নিজের দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন সেটা, এবং মুসলমানদের উপর যেরকম অত্যাচার হচ্ছে, এটা এই ব্যাপারে আপনি কি বলবেন? তখন এই ভদ্রলোক, তিনি তার ইতিহাস চর্চা একদম ফুললি একটা প্রোপাগ্যান্ডা, থামছেন না, আসল প্রশ্নের উত্তরও দিচ্ছেন না, এবং তিনি রীতিমতো ধমক দিচ্ছিলেন ওই ভদ্রমহিলাকে, দিস ইজ মাই কনফারেন্স, দিস ইজ মাই রাইট টু অ্যান্সার, ইউ হ্যাভ সেট ইউর কোশ্চেন অ্যান্ড নাও ইউল হ্যাভ টু লিসেন টু মাই অ্যান্সার। ভদ্রমহিলা একবার দুইবার ইন্টারাপ্ট করলো যে প্লিজ, we all know about your history and civilization, but we don't have to listen to these aspects. Please answer my question. করে না, শেষ পর্যন্ত she walked out. হ্যাঁ, এবং ওইখানে যারা এই ভদ্রলোক আবার ওইখানে বলতে বলতে আবার I see she is not here anymore, but I shall continue. এবং এইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সারা বিশ্ব কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন্ডিয়ার যে এই বিজেপি সরকারের যে আসন্ন আচরণগুলো যে কত ভয়াবহ হতে পারে সেটা তুলে ধরছে। এবং সবচেয়ে যেটা আমি মনে করি একটা ভয়ের ব্যাপার হচ্ছে কি, যে আমরা সবাই জানি যে এখন বিশ্বে সবচেয়ে আণবিক যুদ্ধ স্পর্শকাতর অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য, ইরান আর ইসরায়েলের মধ্যে। ইরানের যে একটা অলিখিত সম্ভাবনা ছিল, সেটা থেকে আমরা বের হয়ে এসেছি বলতে গেলে অনেকাংশেই, কিন্তু আসলে তা না। অনেক বিশেষজ্ঞ দাবি করছে সামরিক পশ্চিমা যে এখন সবচেয়ে আণবিক যুদ্ধে স্পর্শকাতর হচ্ছে ভারত আর পাকিস্তান। তারা কিছু বলছে না, তবে পাকিস্তানকে এখন ভারত এমন একটা রেড লাইন অতিক্রম করে এমন জায়গায় ঠেলে নিয়েছে যে ওই যে রাবি নদীর পানিও উইথড্র করছে, সিন্ধু নদীর পানি তো উইথড্র করছেই। এখন পাকিস্তান যে কোনো মুহূর্তে পাকিস্তানের রিয়াকশন ক্যান বি আনসার্টেন। এখন সেখানে যেই ফিল্ড মার্শাল মহোদয় বসে আছেন, হি ইজ ইন নো মুড টু টেক থিংস লাইটলি। সুতরাং আমাদের দেশের সাথে ভারত যে প্রক্রিয়ায় সম্পর্ককে আরও বেশি মানে তিক্ততায় ভরে দিচ্ছে, এটা স্বাভাবিক না। এবং এই জন্য আমি মনে করি যে নরেন্দ্র মোদীর কিন্তু আমার মনে হয় না যে সে পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা, তার যে ডেসপারেশন, যে আরও বেশি সে সাপোর্ট পাচ্ছে, বাংলার মতো একটা রাজ্যকে সে কিভাবে জিতলো বিজেপি, মানে আনথিঙ্কেবল, তারা নিজেরাই ভাবে নাই। যার ফলে অমিত শাহর অথরিটি এখন আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে অমিত শাহ, ওয়েস্টার্ন অবজারভাররা বলে যে যেখানে পাকিস্তান তার এই চরমপন্থী টেররিস্ট পথ থেকে সরে যেয়ে এখন বিশ্ব কূটনীতির শীর্ষে অবস্থান নিতে পেরেছে, সেখানে ভারতের একটাই অবসেশন, সে বিশ্ব রাজনীতিতে নিজেকে অ্যাক্টিভলি ইনভলভ না করে তার অবসেশন হচ্ছে কিভাবে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করা যায়। এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে ভারত সেই পথ থেকে সরে যাওয়ার পরিবর্তে, দেখেন এই যে আপনি যদি জয়শঙ্করের কথাও ধরেন, জয়শঙ্কর এখন যেভাবে এই যে কিছুদিন আগে বার্লিন সিকিউরিটি
না কি যেন জার্মানির শহরটা সিকিউরিটি কনফারেন্স, মিউনিক মিউনিক সিকিউরিটি কনফারেন্সে সে ওই একই আগের মতো এক্সট্রা অর্ডিনারি একটা যে তোমরা পশ্চিমারা তোমাদের যে চিন্তাধারা বাকি বিশ্ব সম্পর্কে, সেখানে তোমরা আমাদেরকে অনেক হেয় প্রতিপন্ন করো, তোমরা মনে করো যে আমাদের একটা অবস্থান থাকতে পারে, সেটা তোমাদের কেউ না। এখন জয়শঙ্কর এমনভাবে ভারতকে উপস্থাপন করে যেন অ্যাজ ইফ ভারত একটা আন্ডারডগ, যে অথচ ভারত কিন্তু অত্যন্ত কর্তৃত্ববাদী এই উপমহাদেশে এবং আন্তর্জাতিক কূটনীতিতে। সে তো ডিফাই করে রাশিয়ার সাথে কি সম্পর্ক হবে, তারপর আমেরিকার এই যে সেক্রেটারি অফ স্টেট এসে গেল, রীতিমতো অপমানজনকভাবেই তাকে ভারত ছাড়তে হয়েছে। এবং আমার মনে হয় যে হি আস্কড ফর গ্রেটার কোঅপারেশন অ্যান্ড ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তাকে বোধহয় স্নাপ করেছে, এই যদিও শব্দটা আনঅ্যাকাউন্ট। তবে এটাই বুদ্ধি মনে হচ্ছে যে আগামী দিনগুলোয় বাংলাদেশের বিষয়টা এবং পাকিস্তানের সাথে সম্পর্কর ক্ষেত্র, এখানে ভারত যে পথে যাচ্ছে সেখানে সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন শোনা যায় যে আগামী দিনগুলোতে একেবারে কোয়ালিটেটিভ শিফটে যাবে। রেয়ার আর্থ ডিল বিষয়টা এখন আমেরিকানরা অনেক সিরিয়াসলি নিচ্ছে। চায়নার সাথে তাইওয়ান নিয়ে কনফ্রন্টেশনে যাবে না, এটাও ভারতের জন্য কিন্তু ব্যাড নিউজ। সুতরাং আমি তো খুব একটা আশাপ্রদ কিছু দেখতে পাচ্ছি না, কারণ ভারতের যে সেলফ আইডেন্টিটি সম্পর্কে তাদের যে এত স্ফীত ধারণা, এখন তারা মনে করে যে পাকিস্তানকে, তাদের এই যে সেনাবাহিনী প্রধান কি বলল যে এরপরে পাকিস্তানকে বয়কট করে দেওয়া হবে, বেছে নিতে হবে যে তারা থাকবে কি থাকবে। এই ধরনের কি সত্যি সত্যি যদি সিরিয়াসলি আজকে আবার তারা বোস্ট করা শুরু করছে, তারা নাকি খুব শীঘ্রই রাফেল বিমান প্রডিউস করবে। তো এই ধরনের উচ্চাভিলাষ একটা ভারতের মতো দেশে যদি থাকে, আমি তো মনে করি যে বাংলাদেশের পক্ষে এটা খুবই কঠিন হবে ভারতের সাথে একটা সভ্য সম্পর্ক বজায় রাখা। স্যার, আমি আপনার কাছে আবারও আসবো। আপনার দীর্ঘ বক্তব্য শুনছিলাম আমরা। হুমায়ুন কবির স্যারের কাছে আসতে চাই। কথার মধ্যে অনেকবারই আমরা শুনছি যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আসলে কি হবে আমাদের। আপনি সাবেক কূটনীতিক হিসেবে বিষয়গুলো আরও ভালো জানেন নিশ্চয়ই। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, এই বিষয়গুলো বলা হয়, এদের ভারসাম্য আসলে বাংলাদেশ কিভাবে রক্ষা করবে? ধন্যবাদ সম্পর্কের ভারসাম্য আবারও আপনাকে। তবে আমি একটা কথা একটু যোগ করে নিই, যে কথা প্রফেসর শহীদুজ্জামান যেটা বললেন তার সাথে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ভারতের সাথে সম্পর্ক রাখি। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যেহেতু আমাদের লাগোয়া রাজ্য, সেই সুবাদে আমাদের ঐতিহাসিক কিছু যোগাযোগ আছে, ভাষাগত কিছু যোগাযোগ আছে। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কের নির্ধারক কিন্তু পশ্চিমবঙ্গ নয় বা আসামও নয়, কাজে এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রভাব তো ফেলে স্যার। হ্যাঁ, প্রভাব থাকবে, কিন্তু সেই জায়গায় নির্ধারক নয়, তাদের একটা ভূমিকা আছে। যেমন ধরুন, আমরা সামনে পদ্মার, গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি, জি স্যার, ভারতে পানি বিষয়টা রাজ্য সরকারের আওতাভুক্ত, কাজে সেখানে তাদের একটা ইতিবাচক নট লাগবে। তিস্তা নিয়ে আমরা সমস্যায় ভুগছি, সেটা তো পশ্চিমবঙ্গের একটা ভূমিকা আছে। তো কাজেই ভূমিকা থাকবে, কিন্তু কেন্দ্রীয় ভূমিকায় থাকবে কেন্দ্রীয় সরকার, তাদের সাথে আমাদের সম্পর্ক। তো সেটা আমরা নজরে রাখবো। আমরা অবজার্ভ করছি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এটা যাতে সম্পর্ককে নেতিবাচক দিকে না নিয়ে যায়, সেই জন্য আমাদের দিক থেকেও আমরা সচেতন থেকে আমরা আমাদের সম্পর্ক যে জায়গায় আছে সেই জায়গায় চালিয়ে। তিস্তা নিয়ে স্যার কি করবে বাংলাদেশ? চীনের দিকে আগাবে নাকি ভারতের সঙ্গে? এটা খুব একটা শাখের করাতের মতো অবস্থা হয়ে গেছে। কারণ তিস্তা একটা হচ্ছে যে ভারতের সাথে চুক্তি 2011 সাল থেকে ঝুলে আছে, মনমোহনের সময় থেকে পানি প্রবাহ নিয়ে সেটা চুক্তিটা। তো এখন সেটা আমার করা দরকার। এখন পশ্চিমবঙ্গে যেহেতু তার আগে তৃণমূল সরকার ছিল, তাদের বাধার মুখে তখন হয়নি। অনেকে এটা বলছেন যে এখন তো বিজেপি সরকার আছে পশ্চিমবঙ্গে, কাজে এখন তো সেটার উদ্যোগ নিলে হয়। আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা যে ভারত যদি এই 11 সালের চুক্তিতে তারা সই করতে রাজি থাকে, তো বাংলাদেশের দিক থেকে আমরা দেরি না করি সেটা করা, আমি মনে করি সঠিক কাজ হবে। এবার তিস্তা প্রকল্প নিয়ে আপনি যেটা বলছেন, এখানে কিন্তু দুইটা বিষয়
মাথায় রাখতে হবে, মানে বাস্তব অর্থে বা বাস্তবতা ভিত্তিক যদি চিন্তা করি, একটা হচ্ছে পানি প্রবাহ, আরেকটা হচ্ছে যে পানি ব্যবস্থাপনা। এই দুটো বিষয়ই আমার জন্য প্রয়োজন, এবং এই দুটো বিষয়কে আমার সমন্বয় এবং আমার প্রয়োজনের নিরিখে আমার এই দুটো বিষয়কে সমন্বয় করতে হবে। এবং তার জন্য চীনারা প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে, কিন্তু ভারতেরও প্রস্তাব আছে, তো আমারও তো প্রস্তাব থাকতে পারে। তো সেটা আমি করি, যে আমার পানি ম্যানেজমেন্টের জন্য, ওয়াটার ম্যানেজমেন্টের জন্য আমি যদি সেটা করি, আমি যদি অল্টারনেটিভ কাউকে নিয়ে ফাইন্যান্সিং নিয়ে আমি করি, আমি দুই পক্ষের সাথে আমার সম্পর্ক লাগবে। কাজে আমার প্রয়োজনের নিরিখেই আমি শুধু এটা তো সম্পর্ক না, সম্পর্কে আর বহুমাত্রিকতা আছে। জি স্যার। তো সেই সামগ্রিক সম্পর্কের মাত্রিকতাটা মনে রেখেই আমার এই দুইটা কাজই দরকার, এখনই দরকার। একটা হচ্ছে পানি প্রবাহ নিশ্চিত করা দরকার, এবং এই পানিটা ব্যবস্থাপনার মাধ্যমে ওই অঞ্চলের 2 কোটি মানুষ যারা আছে উত্তরবঙ্গের তিস্তা অববাহিকার, তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমার কাজ করতে হবে। এটা আমার প্রায়োরিটি। কাজে আমার প্রায়োরিটিতে মেন্সটা কি হবে সেটা আমি সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমার মনে হয় যে কোনো সিদ্ধান্ত না নিয়ে আরও পর্যালোচনা করে প্রয়োজন যদি হয় বাংলাদেশের দিক থেকে আমরা নিজেরও করতে পারি। আমরা করেছি। আমরা যেমন পদ্মা ব্যারেজ যেটা হবে তার জন্য 35,000 কোটি টাকা খরচ করতে রাজি হচ্ছি না, তো আমরা নিজেরা করেছি, পদ্মা ব্রিজ করেছি নিজেরা স্যার টাকাটা কিভাবে আসবে? না, সেটা আমরা অন্য ব্যবস্থাপনা সে দেখবো। চীন বা ভারতের বাইরে অন্য কেউ কি- ফাইন্যান্সিং থাকতে পারে, সোর্স আছে তো, ফাইন্যান্সিং সোর্স আছে, অল্টারনেটিভস অনেক আছে, আমরা সেগুলো দেখবো। তো কাজে আমার বক্তব্যটা হলো, আমার প্রয়োজন দুটো, প্রবাহ নিশ্চিত করা এবং এটা ব্যবস্থাপনার মাধ্যমে আমার 2 কোটি মানুষের ভাগ্য উন্নয়ন, এই হচ্ছে আমার প্রায়। মানে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের অবজারভেশন মানে আমরা এই বিষয়গুলি পর্যালোচনা করে আমার স্বার্থটাকে সমুন্নত এবং সংরক্ষণ করে সে ভিত্তিতে আমাকে সামনে যেতে হবে। জি, আমাকে এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমি আবারও আসছি আলোচনায়। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমি এ পূর্বে শাহিদুজ্জামান স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, আমরা হুমায়ুন কবির স্যারের কাছে শুনছিলাম যে আসলে বাংলাদেশের কি করা উচিত এই মুহূর্তে, মানে খুব তাড়াহুড়ো করা উচিত নাকি আসলে আরও দেখা উচিত যে আসলে কি হয়, কোন দিকে যায় অবস্থা। আপনি স্যার কি মনে করছেন যে আসলে কি করা উচিত বাংলাদেশের? আমি অবশ্য এই ব্যাপারে একটু, আমার স্বতন্ত্র ধারণা হচ্ছে যে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের মানুষ, তাদের যে আক্ষেপ এবং তাদের যেভাবে রিয়্যাক্ট করছে অর্গানাইজড ওয়েতে, ইট ইজ অ্যাবসলিউটলি ওদের জন্য মানে চরম দুর্ভোগ। আমি অনেক ইন্টারভিউজ দেখেছি যে কিভাবে ঘরবাড়ি সব ডুবে যায়, আর গ্রীষ্মের সময় কীভাবে সব শুকিয়ে যায়। ভারতের যে ক্রিমিনাল অ্যাক্টসগুলো, গজল ডোবায়, তারা এখন নাকি তাদের আরও বেশি পানি প্রয়োজন, আরও বেশি বিস্তৃত অঞ্চলে তারা পানি দিবে। তিস্তার পানি নাকি কমে যাচ্ছে। ভারতের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, আমরা রিয়েলি কোনো কিছুই সলভ করতে পারবো না। আর তাছাড়া আমাদের নিজস্ব সামর্থ্য কতটুকু, আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা রয়েছে এবং স্পেশালি নিরাপত্তার প্রয়োজনে যেসব অস্ত্র, বিমান কেনার উদ্যোগ প্রায় শেষ প্রান্তে চলে আসছে, অনেক বেশি আমাদের প্রয়োজন হবে প্রতিরক্ষা ব্যয়ে। সেই প্রেক্ষাপটে আমি তো মনে করি যে চীনের সাথে অবিলম্বে যদি আমাদের প্রধানমন্ত্রী আগামী মাসে চীন সফরে যায়, প্রত্যেকটা আভাসী ইঙ্গিতে আমি চীনা রাষ্ট্রদূতের যে অ্যাক্টিভিটিগুলো দেখছি, কিভাবে রিপিটেডলি বাংলাদেশের থেকে প্রতিনিধি দল চীনে যাচ্ছে, তারপর চীন যেভাবে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে ইনভেস্ট করছে, তাতে আমার ধারণা যে বাংলাদেশের যে নৈকট্য, ভূ রাজনৈতিক গুরুত্ব চীনের জন্য জমে উঠেছে, আমার মনে হয় চীন বিপুলভাবে আগ্রহী পদ্মা আর তিস্তা কনস্ট্রাকশন করতে। হ্যাঁ, ফেরত দেওয়ার প্রশ্ন উঠবে, টাকা পে করার প্রশ্ন উঠবে। আমি জানি যে এই যে শ্রীলঙ্কায় হাম্বল টোটাতে একটা অ্যারেঞ্জমেন্টে গিয়েছে শ্রীলঙ্কান সরকার, কিন্তু তারপর কিন্তু শ্রীলঙ্কা এমন কোনো বড় ধরনের অর্থনৈতিক দুর্যোগ এই কারণে নেমে আসেনি, তা জানি না।
আমি শুনেছি যে চীন হয়তো আমাদের ওই পায়রা বন্দরের ব্যাপারে একটা ক্লেম করতে চায় যে তোমরা যদি তিস্তার ব্যাপারে পে করতে না পারো তাহলে পায়রা বন্দরটা আমাদের নিয়ন্ত্রণে দিয়ে দাও। আমি তো মনে করি এটা একটা সাপে বর, কারণ পায়রা বন্দর আমাদের জন্য বিরাট এক মাথা ব্যথা হয়ে গিয়েছে। এখানে নব্যতা নাই, পানির স্তর কিছুতেই বাড়ানো যায় না, এবং বাংলাদেশ সরকার যে এফোর্ট দিয়েছে সেটা খুবই ব্যয়বহুল। আলটিমেটলি পায়রা বন্দর কিন্তু আলটিমেটলি আমাদের জন্য কোনো কাজে আসবে না। এখন সেখানে যদি চীন বলে যে তোমরা পায়রা বন্দরের নিয়ন্ত্রণ আমাদের, আমি তো বলবো যে এটা একটা বিরাট ব্লেসিং, হয়তো বা পায়রা বন্দরকে আরও সচল করে দেবে এবং বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্র সেখানে হয়তো চীন প্রতিরক্ষা কোনো অংশগ্রহণ জায়গা চাইবে। কিন্তু আমরা জানি আমাদের যে এই যে ভারতের যে বিরাট একটা তেল কয়লা উত্তোলন ইউনিট করেছে, ওই জায়গাটার নাম রামপাল, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের ঝুঁকি, প্রতিরক্ষার ঝুঁকি। সেখান থেকে ভারতকে কোনোভাবে যদি আমরা রিপ্লেস করতে পারি বাই আদার রোল, কারণ সেখানে প্রাকৃতিক যে ড্যামেজ হচ্ছে ভয়াবহ, গাছপালা আশেপাশে, পানিতে একটা বড় অংশ, সেখানে পানিতে কোনো মাছ বেঁচে থাকে না, গাছপালা সব মরে যাচ্ছে। এই ধরনের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অলরেডি শুরু হয়ে গিয়েছে রামপালে, যেগুলো আমরা খুব একটা আলোচনায় আনি না, কারণ এটা শুনলে পরে সরকার খুব বিব্রতকর পজিশনে পড়তে পারে। সুতরাং আমি তো মনে করি যে খুব শিগগিরই অবিলম্বে চীনের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে। এটা ভুলে গেলে চলবে না। কিন্তু আমাদের উত্তর অঞ্চল লালমনিরহাট চীনের জন্য সবচেয়ে প্রক্সিমিটি এনজয় করে ডোকলাম থেকে। আগামী ভবিষ্যতের বছরগুলো, দিনগুলো, মাসগুলো কোন দিকে গড়াবে উত্তর পূর্ব ভারতের জন্য, কারণ আমরা অলরেডি জানি যে সেখানে অনেক বড় রকমের সংঘাত শুরু হয়ে গিয়েছে মণিপুরে, মিজোরামে কুকিদেরকে নিয়ে। ভারতের কার্যকর নিয়ন্ত্রণ আস্তে আস্তে কিন্তু প্রশ্ন সাপেক্ষ হচ্ছে। তা আমরা কোনোভাবে আমরা চাইবো না যে কিছু একটা হোক, কিন্তু বাংলাদেশকে যদি ভারত সত্যিকার অর্থেই সহ্য করতে না পারে একটা করদ রাজ্য হিসেবে ভাবা ছাড়া অন্য কিছু, তাহলে শেষ পর্যন্ত আমাদেরকেও চিন্তা করতে হবে যে যদি বলকানাইজেশন অফ ইন্ডিয়া, এই ধারণাটা পৃথিবীতে একেবারে মুছে যায়নি, কিন্তু বলকানাইজেশনের বিষয়টা ভারতে এখন তাদের জন্য যে কত বড় হেডেক, এত বড় হেডেক কিন্তু আগেকার কোনো গভর্নমেন্টের সময় ছিল না। কংগ্রেসের গভর্নমেন্ট বলেন বা অন্যান্য যারা, এমনকি অটল বিহারী বাজপেয়ীর সময়কার যে সরকার বলেন, ভারত কিন্তু মোরাললেস একটা বিশ্বাসযোগ্য রাষ্ট্র ছিল। কিন্তু আজকে ভারতের অঙ্গরাজ্যগুলোতে আমার মনে হয় যে খুব বেশি ট্রাস্ট নাই। আপনি বাংলার কথাই যদি চিন্তা করেন, আপনি মনে করেন যে এই পাগল যে এখন মুখ্যমন্ত্রী হয়েছে, তার একদম আনপ্রেডিক্টেবল। সে এখন দিল্লি যাচ্ছে, অমিত শাহ নাকি বলছে যে এত বিরাট একটা প্যাকেজ দিবে, 3 বিলিয়ন নাকি, যে বাংলার লোকের মুখে বিজেপির প্রতি তাদের একটা ধারণাই পাল্টে যাবে, উন্নয়নের ধারণা। কিন্তু আমরা জানি বাংলাদেশে যে 3 বিলিয়ন আর 4 বিলিয়ন এটা খুব একটা বড় অঙ্ক না এখনকার কনটেক্সটে। আমরা যে আমাদের যে যারা কাজ করে বাইরে, তারাই এর চেয়ে অনেক বেশি আর্ন করে। যাই হোক, আমি মনে করি যে বাংলাই ডিসলিউশন হবে সবচেয়ে আগে। এবং হুমায়ুন যেটা বললো খুব ইম্পর্টেন্ট, যে বাংলার রাজনীতি, বাংলার বাস্তবতাই বাংলাদেশকে সবচেয়ে এফেক্ট করে। এবং এখন যদি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কার্যকর করতে হয়, তাইলে বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক ছাড়া কোনো উপায়, কোনো স্বাভাবিক সম্পর্ক হতে পারে? অথচ এই যে এই কোরবানির সময় অনেক হিন্দু ব্যবসায়ী, তারা কোরবানির গরু বিক্রি করতে পারেনি, তারা অ্যাপিল করেছে, এবং এই যে ব্যাংক লোনগুলো নিয়েছে, একটা কথাও বলেনি, বরং আরও বেশি কঠিন ল আরোপ করা হয়েছে। তো ভারত তো বিদেশে মাংস এক্সপোর্ট করে, তাইলে কি সব এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে? সেটা কোথায় যাবে? কাজে এই যে ছোট ছোট এক্সাম্পলগুলো দেখলেই বোঝা যায় যে ভারত কিন্তু একটা বড় ধরনের সংঘাতের পথে যাচ্ছে, এবং সেখানে সে কোনো আন্তর্জাতিক সমর্থন থাকবে না তার পক্ষে। জি স্যার।
আমি আপনার কাছে আবার আসবো, আমি এরপর আবার হুমায়ুন কবির স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি ভারত এবং চীনের সঙ্গে সম্পর্কের কথা বলছিলেন, আরেকটি বিষয় আমরা বাকি রয়ে গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে আমাদের সম্পর্কটা বা কী হবে, বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক আলোচনা আছে, আপনি নিশ্চয়ই জানেন। সেই বিষয়টি আপনার আমাদের বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এমন একটা বাস্তবতায় আছি যেখানে চীনের সাথে আমার যেমন সম্পর্ক রাখতে হবে। চীন হচ্ছে পৃথিবীর বলতে পারেন আপনি কাঁচামালের সরবরাহকারী। তো কাজে আপনি যত কাঁচামাল দরকার শিল্পের জন্যে আপনি চীনের কাছে যেতে হবে, সবাই যায়, আমরাও যাই। ভারত আমার নিকট প্রতিবেশী হিসেবে ভারতের সাথেও কিন্তু আমার সেই কাঁচামালের একটা বড় সরবরাহের সূত্র বা যোগাযোগ আমার কাছে আছে। তো এগুলো নিয়ে আমি মূল্য সংযোজন করে আমি পাঠাই মার্কিন যুক্তরাষ্ট্রে আর ইউরোপীয় ইউনিয়নে। তো এইটা একটা চেইন, কিন্তু আমাদের এই চেইনটার যে কোনো একটা পয়েন্ট যদি ডিসরাপ্টেড হয় তাহলে এটা ইট উইল এফেক্ট আস, আমাদের ক্ষতি করবে। তো কাজে সেই কারণেই আমার স্বার্থ, বাংলাদেশের স্বার্থের কনটেক্সটেই আমার এই ভারসাম্যপূর্ণ সম্পর্কটা বজায় রাখতেই হবে। এখানে আইদার অর হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তার কারণ আমি যদি চীন থেকে আমদানি না করতে পারি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে আমি রফতানি করতে পারবো না। আর রফতানি না করলে তাদের সাথে সম্পর্কের আমার মৌলিক জায়গাটা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু তা না, এই রফতানির পেছনে কিন্তু আমার এখানে মিলিয়নস অফ পিপল, মানে অন্তত গার্মেন্টস শিল্পেই তো প্রায় 4-5 মিলিয়ন মানুষ কাজ করে বেড়াবে, এবং এর মধ্য দিয়ে কর্মসংস্থান হচ্ছে, নারী অগ্রগতি সাধিত হচ্ছে, তাদের ছেলেপেলেরা লেখাপড়া শিখছে, মানে সামাজিক, অর্থনৈতিক এইরকম নানান ধরনের মাল্টিপ্লায়ার বেনিফিটটা আমরা পাই। তো কাজেই এই ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় খুব সাবধানে, এই যে চার শক্তি যেটা বলতে পারেন, তার পাশাপাশি আরও আছে, মধ্যপ্রাচ্য আছে, দক্ষিণ পূর্ব এশিয়া আছে, এগুলো হচ্ছে আমাদের জন্য ভাইটাল বা নার্ভ সেন্টারের মতো। আপনি এগুলো খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে, এটা নিয়ে আপনি কথা তুলছিলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, লোকেরা নানান কথা বলছে। আমি এখানে এটাকে দেখি যে হ্যাঁ, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তাদের দিক থেকে তারা বেশি সুবিধা পেয়েছে, আমরা কম সুবিধা পেয়েছি, সেই দিক থেকে বড় ধরনের সমালোচনা হচ্ছে। আমি সমালোচনাটাকে গ্রহণ করছি, যেটা যুক্তিসঙ্গত সমালোচনা যুক্তিসঙ্গত। কিন্তু তার পাশাপাশি আরও কিন্তু আছে। এখন এটা হয়েছে, সমালোচনা আমি করতে পারবো, কিন্তু আমি যেহেতু কূটনীতির কাজের মানুষ, আমার কাছে আমি ধরেও যদি না এটা আমার জন্য বেকায়দা বা অসুবিধার কারণ হয়েছে, এটাকে আমি কিভাবে আমার পক্ষে নিয়ে আসব সেদিকে আমি মনোযোগী হই না কেন। এবং সেই ক্ষেত্রে ধরেন আপনি, একটা হচ্ছে যে এর মধ্য দিয়ে আমি ইচ্ছা করলে আমার এই যে অভ্যন্তরীণ যে সংস্কার প্রক্রিয়াটা আছে সেটাকে আমি কিন্তু করতে পারি ইচ্ছা করলে। কারণ তারা অনেকগুলো বিষয়ে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বলেন, এই বলেন অনেক কিছু আমাদের উপর একটা দায় এখন চেপে আছে। তো এই দায়টা আমরা যদি মুক্ত হতে পারি দায় থেকে, তাহলে কিন্তু আমার ক্যাপাসিটি বাড়বে। আলটিমেটলি আমার যদি ক্যাপাসিটি বাড়ে, তাহলে আমার লাভটা হবে যে আমি ইউরোপিয়ান ইউনিয়ন কেন, সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে আমি পৌঁছে গিয়ে সবার কাছ থেকে তখন ইকুয়াল, ইভেন চায়নার সাথে আমি ইকুয়াল ফুটিংয়ে ট্রেড এবং আদার রিলেশনশিপটা করতে পারি। এবার আসেন আপনি, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটা বিরাট অপরচুনিটি। তো কাজে আমি এখানে ঠিক আছে বাণিজ্যে সুবিধা পেলাম না, তো আমি এবার ইনভেস্টমেন্টটা দেখি। ইনভেস্টমেন্ট যদি আমি পাই তাহলে এটা কম্পেনসেট করে আমাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমার, তো সেটাও আমার আরেকটা অপরচুনিটি আছে। তো কাজেই এখন আমাদের দিক থেকে আমি এটাকে কাউন্টার ইনটিউটিভলি চিন্তা করে দেখতে চাই যে এইটাকে আমি কাজে লাগিয়ে, উপলক্ষ করে আমি কিভাবে আমার স্বার্থটাকে আমি সংরক্ষণ করবো এবং সমুন্নত রাখবো। কারণ আমার এটা হয়নি বলে বসে থাকলে, দুঃখ করলে তো আবার চলবে না। এটাকে আমি কীভাবে টার্ন অ্যারাউন্ড করাতে পারি এবং কীভাবে ওর কাছ থেকে আমি সুবিধাগুলো আদায় করতে পারি। এবং মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি আমি এই বিষয়গুলোতে যথাযথভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমার সক্ষমতা চীনের সাথেও সমতালে চলবার মতো আমার সুযোগ তৈরি করবে। চীন, আমি আমদানি করি $23 বিলিয়ন প্রতি বছর, রফতানি করি $650 মিলিয়ন। এখন আপনি চিন্তা করেন, চীন সারা পৃথিবী থেকে $3 ট্রিলিয়ন মাল আমদানি করে, আমি 650 মিলিয়ন দিই, $1 বিলিয়নও দিই না। আমি যদি চীনে, আমার যদি সেই সক্ষমতা তৈরি হয়, আমি তো চীনে বিলিয়নস অফ ডলার ওখানে রফতানি করতে পারবো। তো কাজেই এইটাকে আপনাকে এই সামগ্রিক বাংলাদেশকে যেটা বলছেন যে বড় প্রেক্ষাপটে জিনিসগুলোকে দেখতে, সংস্কারের কথা বলছেন, ইকোনমিক রিফর্মের কথা বলছিলেন, সেই বিষয়গুলো করতে হবে।
অফকোর্স করতে হবে, তা না হলে তো আপনার এমনিতে তো আবার আমার অর্থনীতি এখন 4% গ্রোথেও নাই। কিন্তু যেটা রিফর্মের দাঁড়াচ্ছে। বর্তমান যে অবস্থা সেটা কি আপনি না, বর্তমান সন্তুষ্ট? অবস্থা দিয়ে আমি চিন্তা করব না। আমি চিন্তা করব আমরা সামনের বাংলাদেশকে, বিষয়। বাংলাদেশ গত 53 বছরে বা 54-55 বছর আমি যেটাকে বলছি, এই সময়টাতে কোত্থেকে কোথায় এসেছি, জি স্যার। আগামীর এই 24-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে তো মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা আগে যেভাবে ছিলাম আগামীতে এইভাবে থাকতে চাই না, আমরা ভালো থাকতে চাই। তো ওই ভালোটা যদি আপনি চান তাহলে গত 55 বছর আর আগামীর 55 বছর কিন্তু আমার কাছে, আমার স্বপ্নটা হচ্ছে যে আগামী 55 বছর একেবারে ভিন্ন, একদম আধুনিক, গণতান্ত্রিক, একটা বিশ্বের সাথে সমমর্যাদায় চলবার মতো একটা সক্ষম বাংলাদেশ তৈরি হবে। দ্যাটস মাই ড্রিম ফর নেক্সট 55 ইয়ার্স। আপনার কাছে স্যার শুনছিলাম, আমি আবার শাহিদুজ্জামান স্যারের কাছে আসতে চাই। স্যার, বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি কিভাবে দেখছেন? আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইউএনএ প্রতিনিধিত্বের একটি সম্ভাবনা আছে আমরা দেখছি। আপনি দুইটি বিষয় আসলে কিভাবে দেখেন? এখান থেকে আমরা কি কাজে লাগাতে পারি বিষয়টি? ভালো বিষয় উত্থাপন করেছেন। বাণিজ্য চুক্তিটা হয়েছিল সেটা এখন বড় রকমের একটা সমালোচনার বিষয় হয়ে গিয়েছে। হ্যাঁ, মানি যে এটা সমালোচনার বিষয় হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি নাম ধরেই বলছি, যে আমাদের লিডিং যারা ইকোনমিস্ট তারা খুব ভয়াবহ রিয়াকশন দিয়েছে। আমি আজকে দেখলাম ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলল যে আমাদের কি যেন বাস্তবতা বর্ডারের নাকি আরও অন্য কিছু সেটার চেয়েও এই বাণিজ্যিক ডিলটা আমাদের জন্য আরও বেশি মারাত্মক। তারপর প্রফেসর আনু মোহাম্মদ, যে একদম নামকরা বামপন্থী নেতা, তিনি স্বাভাবিকভাবেই তার মতাদর্শগত চিন্তায় এই ডিলটাকে একটা মানে মারাত্মক হ্যাঁ, ডিলটা মারাত্মক। কিন্তু আপনি যদি একটু পিছনের দিকে তাকান, ওই সময়টার কথা মনে করেন, হয়তো অনেক কিছু আমরা রিয়েলাইজ করি যে ওই সময়টায় যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি ছিলেন বোধহয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেই পদে থেকেই তিনি আমেরিকার সাথে যে দীর্ঘ আলোচনায় লিপ্ত হয়েছিলেন, এবং তৎকালীন কমার্স সেক্রেটারি যিনি ছিলেন, বোধহয় উনি আনফর্চুনেটলি পরলোকগত হয়েছেন, মাহবুব, ডক্টর মাহবুব, হি ওয়াজ গ্রেটলি প্রেইজড। তার যে ডেডিকেশন এবং শিক্ষা এবং পড়াশোনা, সারাদিন সারা রাত তারা পড়াশোনা করে এই ডিলটা করেছে। যখন ইন্ডিয়াকে আমেরিকা পানিশ করছিল 50% ট্যারিফস, আমরা তখন আমেরিকার সাথে 19%-এ অ্যাগ্রি করতে পেরেছি, যার ফলে আমাদের গার্মেন্ট সেক্টরের যে প্রচণ্ড ক্ষোভ যে এটা কি হচ্ছে, তারাও মোটামুটি স্যাটিসফাইড হয়েছিল, এবং সেটার মূল্য দিতে হয়েছে। খলিল তখন আমেরিকা চাপ দিয়ে, এবং এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পিকুলিয়ারিটি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো আর থাকবে না, আর 2 বছর হয়তো থাকবে, তারপরেই নতুন চলে আসবে, রিপাবলিকানরা নতুন করে ভাববে। এই যে বাধ্য করা হয়েছে আমাদের মতো দেশগুলোকে যে ঠিক আছে, ট্যারিফে আমরা সহনীয় পর্যায়ে রাখবো, কিন্তু এটা অ্যাগ্রি করতে হবে। হ্যাঁ, এসব অ্যাগ্রি, কিন্তু আমার ধারণা হচ্ছে যে এটাকে আমরা এত বেশি এক্সপোজ করছি, অথচ ওই সময়টা এখন প্রশ্ন তুলছে যে তখন কেন কেউ কিছু বলল না। আমি টেলিভিশনে আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনকে দেখলাম, প্রথমবার মুখ খুললো এই বিষয়ে। সে বলল আমিও কিছু জানতাম না, এগুলো হয়ে গেছে, এগুলো মানে কিচেন ক্যাবিনেটে হয়েছে, কিচেন ক্যাবিনেটের কথা বলছে। হি ওয়াশড অফ হিজ হ্যান্ডস, বললো যে একদম ওই তার আগের মতো এই তৎকালীন খলিলের উপর সব। আমার কথা হচ্ছে, ফরেন মিনিস্টার, তুমি ইনফর্ম থাকবে না, এটা কি বলছো খুব গর্ব করে? এটা কি ঠিক? তোমার তো প্রত্যেক রাতে ফোন করে জেনে নেওয়ার কথা। ইউ শুড হ্যাভ বিন ব্রিফড যে এত দূর এইভাবে অ্যাপ্রোচ করছে। এবং এটা কিন্তু আমাদের প্রফেসর ইউনুস জানতেন পুরাটাই। হি ওয়াজ ভেরি হ্যাপি যে 19%-এ নেমে আসছে। তারপরেই কিন্তু ইউনুস সাহেবের ডান হাত হয়ে গেল ডক্টর খলিল, মানে এতখানি তার উপর আস্থা চলে আসছে। আমরা জানি যে প্রফেসর ইউনুস অনেকাংশেই মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী একজন ভদ্রলোক, বলা হয় যে তাদের ইচ্ছাতেই তিনি চলতেন সেই সময়। কিন্তু অল সেইড অ্যান্ড ডান, আমি মনে করি যে উই আর ওভার রিঅ্যাক্টিং, বুঝছেন? কারণ এই রকমের ডিল তো আরও উন্নয়নশীল দেশগুলো, তাদেরকেও বাধ্য হয়ে সই করতে হয়েছে। ইন্দোনেশিয়া ছিল, সম্ভবত মালয়েশিয়া ছিল, আরও মানে মিডল ইস্টেও কয়েকটা, ইজিপ্ট ছিল। এই ধরনের অ্যাগ্রিমেন্ট শেষ পর্যন্ত থাকে না। এটা আপনাকে এমন না 2 বছর পর ট্রাম্প চলে গেলে অল দিস
ক্লজেস যেগুলো আমেরিকাকে একটা বিভৎস রাক্ষসের রূপ দেয় সেটা চলে যাবে, কারণ ডেমোক্রেটসরাও এটাকে একটা বড় ইস্যু বানাবে ফরেন পলিসিতে। আমার চেয়ে হুমায়ুন আরও ভালো বলতে পারবে, তো এখানে রাষ্ট্রদূত হিসেবে ছিল, যে আমেরিকা এভরি 4 ইয়ার্স হোয়াট এভার ইজ দ্য এক্সেস, যে ট্রাম্পের মতো লোক যা করছে সেখান থেকে আবার একটা ব্যালেন্সে চলে আসবে ফরেন পলিসি রেলমে। হ্যাঁ, আলট্রা রাইটিস্ট উইল বি দেয়ার, আমেরিকান এম্পায়ারের পক্ষে ট্রাম্পের ভাষায় বলবে, কিন্তু ট্রাম্পের মতো এত ভয়াবহ নিপীড়নমূলক প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টি থাকা অসম্ভব। সুতরাং আপনি দেখেন এই যে চায়নার সাথে আমেরিকা এখন একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের পরিবর্তনে যাচ্ছে, রেয়ার আর্থ ডিল, যেখানে টাইটানিয়াম আরও অন্যান্য পদার্থ ব্যবহার করা হবে রেয়ার আর্থ ফর ফিউচার পাওয়ার এনার্জি, ব্যাটারিজ থেকে নিয়ে অনেক কিছু, স্পেসশিপস, অনেক কিছু। সেখানে ট্রাম্প কিন্তু একটা বুদ্ধিবৃত্তিক পথ বেছে নিয়েছে, যে চীনের সাথে তাইওয়ান ও অন্যান্য সংঘাতের পথ থেকে সরে আসবে, যার কারণে ইন্ডিয়া কিন্তু খুব চটে গিয়েছে আমেরিকার উপরে। ইন্ডিয়ান লিডারশিপ এখন আমেরিকাকে অ্যাকিউজ করছে যে তোমরা আমাদেরকে বিট্রে করছো, চীনের সাথে কেন সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে। আমার কথা হচ্ছে এটা তো বাংলাদেশের জন্য ইটস গুড নিউজ। যদি ডক্টর খলিল কন্টিনিউ করে অ্যাজ দ্য ফরেন মিনিস্টার, আমি জানি না, তাকে হয়তো ফুল টাইম জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ইলেক্টেড হলে তাকে ছেড়ে দিতে হবে। এটাও একটা বড় মাথা ব্যথা, হু ইজ গোয়িং টু বি হিজ সাকসেসর। আমরা সবাই চাইবো যে কোনো যেমন প্রফেশনাল ডিপ্লোম্যাট অর সামওয়ান হু ইজ ওয়েল ভার্সড অন ফরেন পলিসি নেগোসিয়েশনস, তাকে রিপ্লেস করা উচিত। কারণ চীনের সাথে আমাদের অ্যাগ্রিমেন্ট করতে হলে এটা এনশিওর করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেন সেখানে কোনো বাধা না আসে। এবং আমরা আশা করব পাকিস্তান যেভাবে আমেরিকার সাথে ডিল করে, একদিকে মোস্ট ইম্পর্ট্যান্ট নন নেটো অ্যালাই, আবার আরেকদিকে চায়নার সবচেয়ে ট্রাস্টেড অ্যালাই, তো পাকিস্তান যদি পারে সেই কূটনীতি করতে, আমরা পারবো না কেন? আমরা কি ভারতমুখী হয়ে থাকব? ভারতকে আমাদের জন্য অনিবার্য প্রয়োজন। আজকে যদি আমাদের এই যে বিজিবি যদি পাল্টা গুলি না ছুটতো, তাহলে আমরা এদেরকে তো চুরি পড়াতাম, তাই না? আমরা তো চাই যে ভারত যেন আমাদের প্রতি অন্যান্য আর দুটা দেশকে যেভাবে ট্রিট করে আমাদেরকে সেই সম্মানটুকু দেখ, এর বেশি তো আমরা কিছু চাই না। সুতরাং ভারতকে ঠিক করতে হবে। ইন দ্য মিন টাইম আমি মনে করি যে আমাদের জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল টার্মে। চীনের যে আগামীতে মায়ানমার কোন দিকে যাবে জানি না, ওই বাংলাদেশকে চীনের দরকার হবে অনেক কিছুর জন্য, ফ্যাসিলিটিস, ট্রানজিট, তারপর রেলওয়ে লাইন ইনটু চায়না, অনেক ফিউচারিস্টিক প্ল্যানস রয়েছে, যার জন্য চীনের সাথে সম্পর্ক উন্নয়ন একেবারেই অপরিহার্য। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, স্যারকে দিয়ে শেষ করতে চাই যে আমরা আরেকটি খবর দেখলাম যে আলোচনা চলছে, ইরান যুদ্ধের কথা বলছি, যে সেই একটি আলোচনা হবে করছে, তার মধ্যে দিয়ে দেখলাম আবার যে কোনো সময় হামলাও হতে পারে, ট্রাম্প বলছিলেন এই ধরনের কথা, হামলা হয়েছে, সেটি হামলা এয়ার স্ট্রাইক হয়ে গেছে। এটি কি খারাপ অবস্থার দিকে যাবে বলে মনে করেন, নাকি আসলে আবার আলোচনার টেবিলে ফিরে আসবে? ধন্যবাদ আবার আপনাকে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ এই যুদ্ধে আর ফেরত যেতে চায় না। এখানে যুদ্ধে যাওয়ার আরেকটা তৃতীয় পক্ষ আছে, দুষ্ট পক্ষ যদি বলি, সেটা হচ্ছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রকম মুখ রক্ষা করে এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। ইরান তার এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে তার যে চাহিদা, ধরেন হরমুজ প্রণালীর উপর তার মোটামুটি তার কর্তৃত্ব বজায় প্রতিষ্ঠা করা, তার অনেক সম্পদ আটকে আছে বাইরে, যেটা মার্কিনিরা স্যাংশনের মধ্যে, এগুলোকে রিলিজ করা এবং রিপারেশন, তার যে ক্ষতি হয়েছে সেগুলো চাচ্ছে। এবং ইতিমধ্যে গতকালই কিন্তু আপনি যেটা বললেন অগ্রগতির একটা ইন্ডিকেশন হচ্ছে, কাতার কিন্তু এতদিন এই সার্কিটের মধ্যে ছিল না। কাতারে ইরানের সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর তিনি গেছেন, তার অর্থ ইন্ডিকেশন হচ্ছে দ্য আমেরিকানসরা কিছু টাকা তাদেরকে ইরানের জন্য টাকা ছাড়বে, হয় যেগুলো ব্যাংকে আটকে আছে সেগুলো রিলিজ করে দেবে। আমার ধারণা কম্পেনসেশন যেটা বা রেপারেশন যেটা, সেটা নিয়ে হয়তো হবে না। এখন একটা এমইও হবে বেসিক্যালি 2-3টা এলিমেন্টের উপর। একটা হচ্ছে হরমুজ প্রণালীকে চালু করবে। এখন কি শর্তে চালু হবে এই জায়গাটাই আলোচনা হচ্ছে। ইরান বলছে আমি আমার কন্ট্রোল রাখতে চাই, মার্কিনারা বলছে যে না, তুমি তোমার কন্ট্রোল আমরা মানি না।
তো যাই হোক, এটা নিয়ে একটা সলিউশন হবে, ইরান কিন্তু হরমুজ চলবে। ইরান কিন্তু বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব শিগগিরই কোনো ধরনের কোনো সমঝোতা হবে এটা না। দুই দিক থেকেই এরা রাখছে। ট্রাম্প বলছেন যে হ্যাঁ আমরা ভেরি ক্লোজ টু এ ডিল, আবার ওইদিকে ইরান, পররাষ্ট্রমন্ত্রী রুবিও উনি আবার একটু দিচ্ছেন, মানে এটা হচ্ছে দুই দিক থেকেই উঠছে নামছে। এটা কৌশল, কূটনীতির কৌশল এবং নেগোসিয়েশন, ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন হয়, কারণ সবাই রিস্কটাকে ইয়ে করে, মানে কভার করার চেষ্টা করছে। কারণ এমনও তো হতে পারে, কারণ ইরান ইজ এ টাফ নেগোসিয়েটার, এটা সবাই মানে। তো কাজেই এই টাফ নেগোসিয়েশনের মধ্যে আমার ধারণা দুই তিনটা বিষয়ে এগ্রি করে তারা একটা এমইউ করবে এখন। একটা হচ্ছে যে হরমুজ ওপেন হবে, ইরানের জন্য কিছু টাকা পয়সা তারা ছাড়বে, এটা নিয়ে এই প্রাথমিক এমইউ হবে। তারপরে আসবে পরের আলোচনাগুলো, নিউক্লিয়ার ইস্যু নিয়ে কী হবে, লেবানন নিয়ে কী হবে। কারণ ওইদিকে আপনারা খেয়াল করছেন কিন্তু ইসরায়েল কিন্তু লেবাননে গতকাল আক্রমণ করেছে। তার অর্থ হচ্ছে ইসরায়েল সাইড থেকে এই নেগোসিয়েশনটাকে ডিসরাপ্ট করতে চাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু রিপাবলিকান পার্টির অনেকজন ইতিমধ্যেই নেতিবাচক কথা বলা শুরু করেছেন, মানে ইসরায়েল এই গেমগুলো প্লে করছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইরান আক্রমণ করে এবং ইরানকে একেবারে পঙ্গু করে দেয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের মানে প্রতিক্রিয়ার কারণে সারা বিশ্বব্যাপী যে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই প্রেক্ষাপটে তিনি এখন চাচ্ছেন যে একটা সুরাহা করে, একটা এগ্রিমেন্ট করে এখান থেকে আপাতত বের হয়ে যায়। জি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শাহিদুজ্জামান স্যারকে দিয়েই শেষ করতে চাই। আপনি কিভাবে দেখছেন বিশেষ করে এই যুদ্ধর বিষয়টি? এটি কি একটি সুরাহার দিকে যাবে নাকি আসলে ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র আবারও কোনো না, আমি আশাবাদী। আমার মনে হয় শেষের দিকেই যাচ্ছে। যে ঘটনা প্রবাহ, ট্রেন্ডস, তারপর বিশ্ব অর্থনীতিতে যে স্টক মার্কেটসগুলো যেভাবে বিহেভ করছে, তাতে ইঙ্গিত পাওয়া যায় যে যুদ্ধ শেষ পর্যন্ত শেষের দিকেই শেষ হয়ে যাবে। ট্রাম্প একটা মারাত্মক হুমকি ফেস করছে কংগ্রেসে। কংগ্রেস ইজ নট ভেরি ইন্টারেস্টেড টু ব্যাক হিম। তার যে প্রতিরক্ষা বাজেটে দিয়েছে সেটা অ্যাপ্রুভ করার ব্যাপারে কংগ্রেস মোটেই আগ্রহী নয়। কংগ্রেসের মেজরিটি মেম্বারসরাই চাচ্ছে যুদ্ধের সমাপ্তি হোক এবং অর্থনীতিকে আবার যে ক্ষতি হয়েছে বিশ্ব অর্থনীতিতে, এনার্জি এরিয়াতে, সেটা কাভার আপ করা খুব কঠিন হবে এবং এই জন্য যুদ্ধ। আর তাছাড়া এমনও রিউমার শোনা গিয়েছে যে ইরান নাকি এরকম আনঅফিসিয়ালি পাকিস্তানের সাথে নেগোশিয়েট করে বলেছে যে তারা নাকি ইউরেনিয়াম হ্যান্ড ওভার করতে রাজি। আমি অবশ্য এটা বিশ্বাস করি না, কিন্তু যখন কিছু এরকম একটা ছড়ায়, বিনিময়ে নাকি স্ট্রেটস অফ হরমুজে ইরান যেসব কন্ডিশনস দিয়েছে, ট্যাক্স, সেগুলো আমেরিকা মেনে নেবে। তো এই ধরনের যদি একটা ডিলের দিকে এগোতে পারে, তাহলে আমি এটুকু আশাবাদী যে হয়তোবা ইরানের সাথে আমেরিকার একটা স্বাভাবিক সম্পর্ক অসম্ভব না। কিন্তু ইসরায়েলকে নিয়ে আমার ধারণা হচ্ছে যে ইসরায়েল কিন্তু এখন অ্যাবসলিউটলি ফ্রেন্ডলেস। আমেরিকাও, আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প খুব বেশি এনকারেজ করছে না ইসরায়েলকে আবার যুদ্ধের পথে যেতে। ইসরায়েলের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসরায়েল এখন আমার মনে হয় আরও ইন্টারেস্টেড যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের কাছ থেকে স্বীকৃতি পেতে। সেই পথেই যাবে আমার মনে হয়। জি, আমরা শেষ করব আজকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে দর্শক অনেক কিছু জানতে পারলেন। আবার দেখা হবে, আপনাদেরকে আবারও ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।